সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাষ্ট্র সংস্কার। সব রাজনৈতিক দলগুলো একদিকে এই সরকারকে সমর্থন দিয়েছে, আবার কিছুদিন যেতে না যেতেই চাপ দিতে থাকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য। দাবি উঠেছিল রাষ্ট্রপতিকে অপসারণের এবং সংবিধান পুনর্লিখনের। এরই মাঝে বৃহস্পতিবার ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন নির্বাচন কমিশনারদের। তবে কি রাষ্ট্রপতি অপসারণ আর সংবিধান বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসলো ছাত্ররা? নির্বাচন কমিশন কতটা শক্তিশালী হয়েছে? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে আমাদের সম্পাদকীয় নতুন ইসি কেমন হলো, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সদস্য জাতীয় নাগরিক কমিটি, এবং ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রানজিব, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আজকে গতকালকে আমরা দেখলাম যে নতুন নির্বাচন কমিশন গঠন হয়েছে, এবং আপনাদের আহ্বায়ক যিনি আছেন জাতীয় নাগরিক কমিটি নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি ব্যালটের মাধ্যমে বিপ্লব ঘটানোর আহ্বান জানিয়েছেন জনগণকে কিছুদিন আগে। নতুন নির্বাচন কমিশনের বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা সন্তুষ্ট কতটা? জহিরুল ইসলাম, আপনার কাছে প্রশ্ন। জি, ধন্যবাদ। দেখুন, আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে নতুন যে সংস্কারগুলো সরকার হাতে নিয়েছে সেই সংস্কারগুলো সম্পন্ন হওয়ার পরেই আমরা আসলে অন্য প্রক্রিয়াগুলোতে আগাবো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু শুরু থেকেই এই সরকারের অল্প কিছুদিন পার হওয়ার পরেই তারা কিন্তু নির্বাচনী যে ট্রেন, সেই ট্রেনে উঠে যাওয়ার জন্য তারা কিন্তু দাবি জানিয়ে আসছিলেন। সেরকম একটি জায়গা থেকেই নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এবং এটি গঠন করা হয়েছে ২০২২ সালে যে পুরনো আইন, সেই আইনেই। এখানে আমাদের আগের যে অবস্থান ছিল সেই অবস্থানটি ছিল যে নির্বাচন কমিশন সংস্কারের জন্য, যে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য একটি কমিশন গঠন হয়েছে, সেই কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমাদের প্রথম নীতিগত অবস্থান ছিল যে ওই কমিশন যে এখন কাজ করছেন সেই কাজগুলোর তারা যে সংস্কারের সুপারিশগুলো করবেন, সেই সুপারিশগুলো হাতে পাওয়ার পর যদি সরকার নির্বাচন কমিশন গঠন করতেন বা আইনে যদি প্রয়োজনীয় সংশোধনী আনার দ্বারা সুপারিশ করতেন, সেই জায়গা থেকে একটা কমিশন হলে, একটা কমিশন, আমরা সেটাকে আরও বেশি স্বাগত জানাতাম। কিন্তু এই মুহূর্তে আমরাও যে এটাকে স্বাগত জানাচ্ছি না, ব্যাপারটা এরকম না। যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোও এটা চাচ্ছে যে নির্বাচনী কাজটা পাশাপাশি শুরু হোক, যেটা সরকার প্রধানও বারবার বলে আসছেন যে দুই সংস্কারের কাজগুলো এবং নির্বাচনী কাজগুলো পাশাপাশি চলবে। সেক্ষেত্রে যাদেরকে নির্বাচন করা হয়েছে, এটা একটা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন করা হয়েছে। সেখানে সার্চ কমিটিতে মহামান্য আপিল বিভাগের বিচারপতিবৃন্দও ছিলেন। তাদের মাধ্যমেই এবং সকল রাজনৈতিক দলের কাছ থেকেই নাম প্রস্তাব চাওয়া হয়েছিল। তাদের মধ্য থেকেই হচ্ছে এই সার্চ কমিশনটার মাধ্যমে এই নামগুলো এসেছিল। সেই নামগুলো থেকেই 5 জনকে নিয়ে এই নির্বাচন কমিশনটা গঠন হয়েছে। কিন্তু এখানে আমাদের বক্তব্যটা হচ্ছে যে এই যে কমিশনটা, এই কমিশনটা কিন্তু আপনি এর আগের যদি একটা দুইটা কমিশনের সাথে মিলান, ফরমেটিভ কোনো চেঞ্জ কিন্তু আপনি দেখতে পাবেন না। এখানে আপনি দেখবেন যে সেই পুরনো আমলা, একজন হয়তো সাবেক সচিবকে প্রদান করা হচ্ছে, সশস্ত্র বাহিনী থেকে একজন অবসরপ্রাপ্তকে আনা হচ্ছে, বিচার বিভাগ থেকে, অধস্তন বিচার বিভাগ থেকে একজনকে আনা হচ্ছে। এটা গত কয়েক বছর, গত কয়েক ধরনের কয়েকটি নির্বাচনের একই ফরম্যাটে আগাচ্ছে। অর্থাৎ এই জায়গাতে আপাতত কোনো দৃশ্যমান ফরমেটিভ চেঞ্জে কিন্তু আমরা বা সংস্কার আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। এবং এটি গঠিত হয়েছে যে আইনগুলো নির্বাচনী ব্যবস্থারই তো সংস্কারের জন্য কথা হচ্ছে, সেই পুরনো আইনেই এটি গঠিত হয়েছে। কিন্তু আমাদের যে নীতিগত জায়গাটি, সে জায়গাটি ছিল, যেহেতু সংস্কারের কথা শুরু হয়েছে, সংস্কারের কাজ চলমান আছে, এটি চলমান থাকার পরে যে সুপারিশগুলো আসতো, সেই সুপারিশের ভিত্তিতে এই নির্বাচন কমিশন গঠন হলে সেটা আরো বেশি গ্রহণযোগ্য এবং আরো বেশি মানুষের কাছে। একটা বিষয় হচ্ছে যে ২০২২ সালে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যে আইনটি পাশ করা হয়, এবং এটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ছিল, তারপরে আওয়ামী লীগ সরকারের আমলে সেটি পাশ করা হয়েছে। সেই আইনের আসলে কি কি ত্রুটি বিচ্যুতি আপনাদের কাছে মনে হয়? আইনের ত্রুটি বিচ্যুতি নিয়ে গেলে মোটা দাগে আমরা যেটা বলতে চাই যে পদ্ধতিতে নির্বাচন কমিশনটা গঠন হচ্ছে, এই গঠনের পদ্ধতিটা কিন্তু জন আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে না। এটি একেবারেই নিতান্তই, আমি রাজনৈতিক দল, একটা কমিটি হচ্ছে, সেই কমিটি যাদেরকে সার্চ করছেন, এটা কিন্তু জনগণের কাছে আগে স্পষ্ট না যে কোন কোন নামগুলো নিয়ে তারা এই কমিটিতে বিবেচনায় নিচ্ছেন, এবং কোন কোন ক্রাইটেরিয়াতে যদি 10টা নাম নিয়ে আলোচনা হয়, সেখান থেকে 5টা নাম কোন কোন ভিত্তিতে তারা কিন্তু আবার ফাইনালি সিলেক্ট করলেন। এই প্রক্রিয়াটা কিন্তু স্পষ্ট না, এটা জনগণের কাছেও স্পষ্ট থাকে না,
আবার সার্চ কমিটি ঠিক কতগুলো নাম আসলো সেটিও কিন্তু আমাদের জানার সুযোগ থাকে না, সংবাদকর্মীদেরও জানার সুযোগ থাকে না। আমাদের চূড়ান্তভাবে জানার সুযোগ থাকে যখন এটি ঘোষিত হয়। তার আগে যদি কোনো রাজনৈতিক দল তাদের প্রস্তাবগুলো পাঠায়, তারা যদি এসে গণমাধ্যমের কাছে বা জনগণকে জানায়, ঠিক আমাদের কথাটা ছিল এখানে এমন ব্যক্তিদেরকে, যোগ্য দক্ষ ব্যক্তিদেরকে নিযুক্ত করতে হবে যাদের ব্যাপারে জনগণের একটা কথা বলার সুযোগ অথবা জনগণের তাদের ব্যাপারে একটা মতামত দেওয়ার সুযোগ। আপনাদের যে দাবি ছিল সেগুলোকে শোনা হয়নি নির্বাচন কমিশন গঠনের সময় বা সার্চ কমিটি গঠনের সময়? আমাদের দাবিটা তো পুরোপুরি সংস্কারের আলাপ। আমরা কিন্তু কোনো একজন ব্যক্তিকে পাল্টিয়ে অন্য একজন ব্যক্তিকে নিয়ে আসা এরকম দাবি নিয়ে কিন্তু আমাদের কথা হচ্ছে না। আমাদের বক্তব্য হচ্ছে পুরো ব্যবস্থার মধ্যে একটা কাঠামোগত পরিবর্তন আনা, যেটার মাধ্যমে এখানে যে ব্যক্তিগুলোই আসবেন তারা এখানে প্রপারলি ফাংশন করতে পারবেন। তাদের আসলে কোনো দলের প্রতি বা অন্য কোনো প্রভাবকের উপরে প্রভাব খাটিয়ে তাদেরকে আসলে বিচ্যুত করা যাবে না। আমাদের বক্তব্যটাই ছিল যে একটি ব্যবস্থাগত পরিবর্তন এর মধ্যে আনতে হবে। ধন্যবাদ। আমি ব্যারিস্টার রানজিবের কাছে জানতে চাই যে 2022 সালে আওয়ামী লীগের সময় সার্চ কমিশন গঠন বা নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যে আইনটি পাশ করা হয়, সেই আইনের ত্রুটি বিচ্যুতি কি মনে হয় আপনার কাছে একজন আইনজীবী হিসেবে? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচককে এবং এই অনুষ্ঠানে যারা দেখছেন তাদের সকলকে আসসালামু আলাইকুম। প্রথমত আমি যে কথাটি দিয়ে শুরু করতে চাই, এই দেশে এই নির্বাচন কমিশন গঠনের পেছনের যে গল্পটা, যে নির্বাচন, ইলেকশন, ভোট, এই জিনিসটাই এই দেশে হারিয়ে গিয়েছিল। টানা 17 বছর এই দেশে মানুষ, 14 বছরই প্রায় 15 বছর ভোট দিতে পারেনি আসলে। একটা প্রজন্মই বলা যায়, একটা প্রজন্ম যার বয়স ছিল 1 বছর তার এখন 17 বছর, এবং যারা 18 বছর বয়সে ভোটার হয়েছে এই 17 বছরের সময়সীমার ভেতরে, তারা কেউই ভোট দিতে পারেননি। এবং ভোট যতবারই হয়েছে, প্রথম যখন 14 সালে একটি একতরফা নির্বাচনের আয়োজন করা হয়েছিল, তখন থেকেই আসলে ভোটের প্রতি, নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা চলে এসেছিল। এবং 14-র পরে যখন 18 আসলো, ঠিক তখনও দেখা গেল যে মানুষ আশা করেছিল যে হয়তো একটা ভালো নির্বাচন হবে, কিন্তু যখনই নির্বাচন কমিশনের তরফ থেকে তফসিল ঘোষণা করা হলো, তারপর দেখা গেল যে না, সেই একই ব্যাপারই ঘটতে যাচ্ছে। দেখা যাচ্ছে যে একটি নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বী বলে যে প্রার্থীরা আছেন, তাদেরকে ওই প্রত্যেকটি আসনের মানুষরা চেনেনি না। শুধু আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য যে দলগুলোর প্রার্থী ছিলেন, তারা কিন্তু তাদেরকে মানুষ চেনারও সুযোগ পায়নি। কারণ মানুষ যে একটা পোস্টার দেখবে, একটা ব্যানার দেখবে, তাদের একটা জনসভা দেখবে, একটা পথসভা দেখবে, একটা মিছিল দেখবে, সেরকম কিছুই তারা দেখেনি। কেন দেখেনি? প্রশ্নটা আসতে পারে যে কেন দেখেনি? কারণ দেখতে দেওয়া হয়নি। কারণ প্রথমত দেখা গেছে যে যারা ইলেকশন করতে চাচ্ছিলেন, দেখা গেছে তাদের নমিনেশনের বৈধতার ব্যাপারেই এমনভাবে আইনি জটিলতায় তাদেরকে ফেলা হয়েছিল যে দেখা যাচ্ছে যে তারা নির্বাচনের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত ওই নমিনেশনের বৈধতা নিয়েই তারা ব্যস্ত ছিলেন। এবং দ্বিতীয়ত, যারা নমিনেশন বৈধ হয়ে প্রার্থী হিসেবে আসতেও পেরেছিলেন, তারা যে প্রার্থী হিসেবে এলাকায় যেতে পারবেন সেই সুযোগটিও তাদেরকে দেওয়া হয়নি। দেখা গেছে তাদেরকে মামলা দেওয়া হয়েছিল, দেখা গেছে তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হয়নি, দেখা গেছে তাদেরকে কোনো পোস্টারও যাতে তারা ছাপাতে না পারে, কোনো ব্যানার করতে না পারে, সেরকম কোনো সুযোগও দেওয়া হয়নি। নির্বাচন কমিশনগুলো তো নিঃসন্দেহে এই বিষয়ে অনেক দায় আছে। এক্স্যাক্টলি, আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আপনি এখানে তো ত্রুটিটা তো নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে কিভাবে সার্চ করা হচ্ছে সেটাতে ত্রুটি না। ত্রুটিটা আমি বলতে চাচ্ছি যে ব্যক্তিকে নিয়ে আসা হলো, সেই ব্যক্তির মননে, চিন্তায়, বিবেকে, নীতিতে উনি যদি নিজেই নীতিহীন হন, উনি যদি বিবেকহীন হন, ওনার যদি আইনের প্রতি সেই শ্রদ্ধার জায়গা না থাকে, জনগণের প্রতি তার যদি জবাবদিহিতার সেই জায়গাটাই না থাকে, আপনি যত আইনই করেন, আইন যত ভালো করেন, ওই ব্যক্তি তো তার ওই নীতিবোধ থেকে তো কাজ করবে। কিন্তু এখানে একটি প্রশ্ন তো অবশ্যই আসে যে 2022 সালে যে আইনটি পাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে প্রধান বিচারপতি একজনকে নমিনেট করবেন, মহাহিসাব নিরীক্ষক একজন থাকবেন, পিএসসি চেয়ারম্যান থাকবেন, রাষ্ট্রপতি দুজনকে নিয়োগ করবেন। অর্থাৎ এখানে একটা ফরম্যাট তৈরি হয়ে গেছে। সেই ফরম্যাট তো আগেই আসলে এটাকে এস্টাবলিশ বলা চলে যে সার্চ কমিটি কেমন হবে আন্দাজ করাই যায়। ধন্যবাদ আপনাকে এই বিষয়টি তুলে আনার জন্য। এটাও একটা ভালো প্রশ্ন করেছেন। এখানে বলা যায় যে সার্চ কমিটির যে ফরমেশন কাদেরকে নিয়ে হবে, সেই ফরমেশনটা কিন্তু নাম শুনলে মনে হচ্ছে যে প্রত্যেকেই তো বাংলাদেশের ক্রেডিবল মানুষ, জ্ঞানী মানুষ, তারা সবাই খুব সম্মানের জায়গায় সম্মানিত মানুষ।
কিন্তু তার প্রশ্নটা কেন আসলো বা তাদের সার্চ করাটাকে নিয়ে মানুষ প্রশ্ন কেন তুললেন? ফরমেশনটা নিয়ে কিন্তু প্রশ্ন নাই। প্রশ্নটা হচ্ছে গিয়ে এই 17 বছরে এই বাংলাদেশে এমন একটি সিস্টেম তৈরি করা হয়েছিল যে সেখানে সব দলীয় লোকরাই ছিলেন। আপনি যদি দেখেন, আমি একটা কথা বলে এখানে শেষ করতে চাই। আপনি সার্চ কমিটির বললেন যে আপিল বিভাগের বিচারপতিরা ছিলেন, পিএসসির কমিশনাররা ছিলেন, আরও অনেকে যারা যারা ছিলেন আর কি পদাধিকার বলে। তো তারা তো দেখা গেছে এই 17 বছরের সরকার যখন বদল হলো তারা তো অনেকে পালিয়েই গেলেন। কেন তারা পালিয়ে গেলেন? না, এখানে না প্রশ্নটা না, হচ্ছে আপনাকে যে এই প্রশ্নটা তুলতেই হবে যে তারা অবশ্যই, কেন পালিয়ে কিন্তু গেলেন। এখানে প্রশ্নটা হচ্ছে যে আগামীতে যে সরকার আসবে তারা কি অডিটর, না, আমি কম্পট্রোলার জেনারেল এই কিংবা কথাটা একটু পিএসসি চেয়ারম্যান এখানে কি দলীয় যা তাদের পছন্দের লোকের বাইরে না, কি আমি কাউকে নিয়োগ এই দিবেন? কথাটা একটু ব্যাখ্যা দিতে চাচ্ছি যে কেন পালিয়ে গেলেন। পালিয়ে গেলেন এই কারণ তারা আজ্ঞাবহ ছিলেন এবং তারা জানতেন যে আমরা আজ্ঞা পালন করেছি, আমরা নির্দেশ এসেছে সেটাকে আমরা প্রতিপালন করেছি, আমার কাছে নাম চলে এসেছে আমি সেই নামগুলাই সিলেক্ট করে দিয়েছি বা সেই নামটাই প্রকাশিত করেছি। তাহলে এই ক্ষেত্রে আপনার ব্যক্তির যে কাজটা ছিল, সমস্যাটা সেখানে ছিল, ব্যক্তিকে বাধ্য করা হয়েছিল কিছু ক্ষেত্রে। তাহলে আপনার ওই পদগুলা কিন্তু সমস্যা না, যেই ফরমেশনটা ছিল সমস্যাটা কিন্তু সেখানে না। আপনি যদি একটা ওই পদগুলোতে যদি আপনি ভালো ভালো লোককে আনেন যারা নাকি ওই সিস্টেম অনুযায়ী কাজ করবে, যারা কোনো জায়গায় তার বিবেককে বন্ধক দিবে না, তারা তার নীতিতে অটল থাকবে, তাদের জবাবদিহিতা থাকবে দেশের মানুষের প্রতি, তাদের দেশপ্রেম থেকে তারা কাজ করবে, তারা কাউকে ভয় পাবে না। সিভিল সার্ভেন্টরা তো মানে এটা তো পাবলিক ম্যান্ডেটে তারা পদাধিকার পায় না। না পাক, কিন্তু তাদের তো দেশপ্রেমটা থাকতে হবে। থ্যাংক ইউ। আমি একই প্রশ্ন আপনার কাছে করতে চাই যে ধরেন একটা ফরম্যাট তৈরি হয়ে গেছে, অডিটর অ্যান্ড কম্পট্রোলার জেনারেল থাকবে, প্রধান বিচারপতি দুজনকে নিয়োগ দেবেন, সেখানে পিএসসি চেয়ারম্যান থাকবেন। এই ফরম্যাটের মধ্যে থেকে কি আসলে একটা নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করা সম্ভব কিনা 2022 সালে আইনে যেমন বলা আছে? এটা যদি আমাকে মোটা দাগে উত্তর দিতে বলেন, আমি বলবো যে এই পুরো ফরমেটিভ প্রক্রিয়াটাই ত্রুটিপূর্ণ। কেন? কারণ হচ্ছে এইখানে মহামান্য প্রধান বিচারপতি তিনি আপিল বিভাগের একজন বিচারপতিকে এই কমিশনের প্রধান বানান এবং অন্যান্য যা কারা কমিশনার মানে এই সার্চ কমিটিতে থাকবেন এটা কিন্তু পূর্ব থেকে আইন দ্বারা নির্ধারিত। এখন এই যারা আইন দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আসলেন তাদের কাজটা হচ্ছে শুধুমাত্র সার্চ করে কিছু মানুষের নাম সুপারিশ করা। আমরা কিন্তু এই মানুষগুলোর চাইতেও এই কমিটিতে কারা থাকলেন তার চেয়েও আমরা বেশি গুরুত্ব দিতে চাই যে এই কাদের নামগুলো এখানে আসলো, সেটা কিভাবে আসলো। শুধুমাত্র রাজনৈতিক দলগুলোই প্রস্তাব করলো নাকি তারা নিজেরাও নিজেদের মতো করে সার্চ করলেন, কি কি ক্রাইটেরিয়া তারা সেট করলেন, এবং ওই যে টেবিলে এই বিষয় নামগুলো নিয়ে আলোচনা হলো সেখানে কোন কোন জিনিসগুলোকে বিবেচনায় রাখা হয়েছিল যে এই বিবেচনায় এই ব্যক্তিটি প্রধান নির্বাচন কমিশনার হওয়ার উপযুক্ত, এই ব্যক্তিটি নির্বাচন কমিশনার হওয়ার উপযুক্ত, এবং এই 10টা-20টা নাম নিয়ে আলোচনা হচ্ছে তারা এই বিবেচনায় হওয়ার উপযুক্ত না। স্পষ্ট এই বিষয়টি কিন্তু আমাদের কারোর কাছে ক্লিয়ার হচ্ছে। পরের প্রশ্নটা যাই, সেটা হচ্ছে যে এই নির্বাচন কমিশন গঠন হওয়ার আগে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছ থেকে নামের সুপারিশ চাওয়া হয়েছিল। সেখানে দেখা গেল যে বিএনপি যে দুইজনের নাম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সুপারিশ করেছিলেন তাদের মধ্যে থেকে একজনকে নেওয়া হলো। এই প্রক্রিয়া আপনার কি মনে হয় যে এটি একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন হিসেবে কাজ করতে পারবে, নাকি আবারও একটি মানে আগের মতো আগের যে লিগ্যাসি সেটাই বহন করবে তারা? এটা প্রক্রিয়াটা যেভাবে শুরু হয়েছে সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ থেকে গেল, অবশ্যই থেকে গেল। কারণ হচ্ছে বিএনপি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে 2 জনের নাম দিয়েছে, সেখান থেকে একজনকে বেছে নেওয়া হয়েছে। আপাতভাবে আপনি চিন্তা করলে মনে হচ্ছে যে বিএনপিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু এখানে যদি এই সার্চ কমিটি যদি একটা কমপ্লিট রিপোর্ট তারা আমাদের জনগণের কাছে পেশ করতেন যে এই ক্রাইটেরিয়ায় ওনাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে, তাহলে কিন্তু আমাদের কাছে একটা জবাব থাকতো, আমাদের কাছে একটা ব্যাখ্যা থাকতো যে এই কারণে তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। কিন্তু এই প্রক্রিয়ায় যেহেতু বিএনপির প্রস্তাবিত নামটি যেহেতু প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আসলেন, তার উপরে কিন্তু আলাদা একটা বাড়তি চাপ চলে আসলো প্রথম দিকেই, যেহেতু তাকে কিন্তু এই কথাটা শুনতে হবে যে আপনি অন্যান্য রাজনৈতিক দল কিন্তু এই প্রশ্নগুলো করতে পারবে, দেশের একজন সাধারণ মানুষ এই প্রশ্নটা করতে পারবে, আপনাকে তো বিএনপি নমিনেট করেছে। এই দায়টা কিন্তু তার নেয়ার কথা না। তিনি একটি সাংবিধানিক পদে বসবেন, তার দায়িত্ব হচ্ছে একটা পবিত্র আমানতের মতো, এবং এমন একটা আমানত যেটা আমরা গত 16 বছর ধরে কেউ পাইনি। এই যে আমি কিন্তু এখনো পর্যন্ত ভোটাধিকার আমার প্রয়োগ করতে পারিনি। আমার মতো এরকম লক্ষ লক্ষ তরুণ, আমার চেয়ে কম বয়সী যারা তরুণ, তারা কিন্তু কখনোই ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এই যে এখন যে একটা উৎসব মুখরতা তৈরি হয়েছে সকলের মাঝে, যে তারা একটা নতুন করে গণতান্ত্রিক একটা ধারায় প্রবেশ করবে,
সেই ধারার শুরুটা কিন্তু আমরা বলবো একেবারে প্রশ্নবিদ্ধ হলো, ধন্যবাদ। কারণ স্পষ্ট। এইভাবেই যেহেতু তাকে আমি নির্বাচিত করা হলো। ব্যারিস্টার রঞ্জিতের কাছে আরেকবার যেতে চাই যে এই যে বিএনপি থেকে একটি রাজনৈতিক দলের ক্ষেত্রে থেকে সুপারিশ করা দুজনের মধ্যে থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার করা হলো, এই যে যে প্রেশারের কথা বলছেন, সেই প্রেশারটাকে আপনার মনে হয় যে এটা ফ্রুটফুল রেজাল্ট আসবে নাকি না, এটা খারাপ রেজাল্ট আসবে? এটা কে নামটা প্রস্তাব করলো সেটা কিন্তু বড় বিষয় নয়। যার নামটা আসলেন তাকে এখন কাজ করেই প্রমাণ করতে হবে যে তিনি কতটা যোগ্য এই পদের জন্য। এখন আপনি আগে থেকেই তো বলে দিতে, শুধু একটা দল নাম একটা প্রস্তাব করেছে দেখে আগেই আপনি তার উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন, সেটা তো যৌক্তিক হতে পারে না। বরঞ্চ যৌক্তিক হওয়া উচিত এরকমই যে প্রত্যেকটি মানুষ যারা এই নির্বাচন কমিশনার হিসাবে এই নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, যেটা কালকে তারা শপথ নেবেন, তারা যদি দেশপ্রেমের তাড়নায় তারা যদি তাদের কাজ দিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এই নির্বাচনটি এনশিওর করার জন্য যা যা করা দরকার তারা যদি সেটিই করেন, তখন কিন্তু কে নাম প্রস্তাব করেছে সেটা কোনো ম্যাটেরিয়াল ফ্যাক্ট হিসেবে থাকবে না। আপনাকে তাদের কাজ দিয়েই তাদেরকে সুযোগ দিতে হবে, তাদের কাজ দেখে। এখন আমরা দেখতে পাচ্ছিলাম যে 2.5 মাস যাবত এই নির্বাচন কমিশনটি খালি ছিল। এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম সময় যেখানে কোনো কমিশনাররা ছিলেন না। তাহলে আমাকে তো এই ভ্যাকেন্সিটা পূরণ করতে হবে, এই ভ্যাকিউমটা তো পূরণ করতে হবে। এবং একই সাথে কিন্তু নির্বাচন কমিশন সংস্কারের কাজও চলছে, সংস্কার কমিশনও একই সাথে কাজ করছেন, এবং নির্বাচন কমিশনাররাও অলরেডি বলেছেন যে তারা নিয়োগপ্রাপ্ত হয়েই নির্বাচন সংস্কার কমিশনের মেম্বারদের সাথে তারা বসবেন এবং তার ভিত্তিতেই তারা সিদ্ধান্ত নেবেন যে কি কি সংস্কার কোন কোন ক্ষেত্রে আনা যায়। কিন্তু এখানে একটি দল নাম প্রস্তাব, এখানে তো সার্চ কমিটিকে দায়িত্বই দেওয়া হয়েছে যারা যাতে এই নির্বাচনে যারা স্টেক হোল্ডার তাদের সাথে যাতে আলাপ করেন, এবং আলাপ করে তাদের কাছ থেকে এখন নামগুলা কাদের নাম এসেছে, তাদের নামে কি কোনো দুর্নীতির অভিযোগ আছে? তারা তো এই দেশে দেখা গেছে কেউ সাবেক বিচারক ছিলেন, কেউ সাবেক সচিব ছিলেন, কেউ সাবেক আমলা ছিলেন, কেউ ছিলেন আর্মির সাবেক সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। তাহলে আমাদের দেখতে হবে যে ওনাদের ইন্টিগ্রিটি নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, আমাদেরকে দেখতে হবে যে ওনার সততা নিয়ে, ওনার নৈতিকতা নিয়ে, তার এই কার্য পরিধিতে তিনি যে 20 বছর 30 বছর বাংলাদেশকে সার্ভিস দিয়ে গেছেন তখন কোনো প্রশ্ন উঠেছে কিনা। আচ্ছা, এই যে আপনি একটা কথা যে বলছিলেন এবং উনিও বলছিলেন যে একটা ফরম্যাট তৈরি হয়ে গেছে যে একজন সাবেক আমলা থাকবে বা একজন বা একাধিক, একজন সাবেক বিচারক থাকবেন এবং একজন সাবেক সেনা কর্মকর্তা থাকবেন। এই ফরম্যাটটা আসলে এই যে একটা ফরম্যাট তৈরি হওয়া যায়, এটা কতটুকু ফ্রুটফুল একটা নিরপেক্ষ নির্বাচন হবে? এটা ফরম্যাটের বিষয়টা কিন্তু ফরম্যাট, আপনাকে তো একটা সূত্রের মধ্যে তো থাকতে হবে। একটা নির্বাচন কমিশনে কাজ করতে গেলে একটি দেশের বিভিন্ন মানে রাষ্ট্রের যে 3টা অঙ্গ থাকে, বিচার বিভাগ, প্রশাসন এবং আপনার জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ, 3টা যে বিভাগ থাকে সেই 3টা বিভাগ নিয়ে তো একটি রাষ্ট্র কাজ করে। তাহলে আমার এই লোকগুলাকেও এমনভাবেই চয়েস করা উচিত যারা এই 3টা অঙ্গের সাথে বিভিন্নভাবে কাজ করেছেন, কারণ এই নির্বাচনটা করতে গেলে এই 3টা বিভাগের সাথে সমন্বয় করেই কিন্তু কাজটা করতে হয়। একটা প্রশ্ন কিন্তু আসেই যে আমি 30 সেকেন্ডে করি, সেটা হলো যে 1996 এর আগ পর্যন্ত যতগুলো নির্বাচন কমিশন হয়ে গেছে সেখানে দেখা গেছে যে বিচারপতিরা নির্বাচন কমিশনের মানে অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার হন। 96 এর পর থেকে আমরা এই টেন্ডেন্সিটা দেখছি, অর্থাৎ এটি নিয়ে 5টি কমিশন হলো যেখানে সাবেক আমলারা প্রধান নির্বাচন কমিশনার হন। আমলাতান্ত্রিক এটা ভারিত্ব কি ওখানে তৈরি হচ্ছে কিনা? আচ্ছা, এখানে একটা কথা বলা যেতে পারে যে এখন আমলাতান্ত্রিক ব্যাপারটা ওই যে আমি যেটা বললাম যে এখানে যারা বাংলাদেশকে সার্ভ করেছেন তার 30 বছর 34 বছর ক্যারিয়ারে তার ইন্টিগ্রিটি নিয়ে কোনো প্রশ্ন ছিল কিনা, সেই বিবেচনা থেকেই তো একটা লোককে এখানে নিয়োগ দেওয়া উচিত। আপনি ওই বিচারককে আগে নিয়োগ দেওয়া মানে মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতিদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, এখন হয়তো আমলাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি এখানে পদটা কিন্তু মুখ্য না, তারা আগে কোন পদে ছিলেন। মুখ্য বিষয় হতে পারে যে তার ওই পদে থাকা অবস্থায় তার ব্যাপারে কোনো দুর্নীতির অভিযোগ ছিল কিনা, তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন উঠেছে কিনা, তার নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে কিনা। তিনি যদি তার কার্যপরিধিতে তার কাজটা দক্ষতার সাথে করে দেখিয়েছিলেন বলে প্রতীয়মান হয়, তাহলে আমরা ধরে নিতে পারি আগামীতেও নির্বাচন কমিশনে তারা সুন্দরভাবে কাজ করতে পারবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি ইনশাআল্লাহ। আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে আপনারা জাতীয় নাগরিক কমিটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন একটি দাবিতে যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে বা পদত্যাগের জন্য তাকে চাপ প্রয়োগ করতে হবে, এবং দেখা যাচ্ছে যে আজকে গতকাল যে প্রজ্ঞাপনটা জারি হলো সেখানে দেখা গেল রাষ্ট্রপতির নির্দেশক্রমে 118(1) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ সংবিধান বাতিল করার আপনাদের যে দাবি ছিল এবং রাষ্ট্রপতিকে অপসারণ করার যে দাবি ছিল সেইটি দুটিই নাকচ হয়ে গিয়ে ওই আগের ফরম্যাটেই হয়েছে। অর্থাৎ আপনাদের এখানে দাবিগুলো কি আসলে
মাঠে মারা পড়লো কিনা এবং আপনারাও কি দাবি থেকে সরে আসলেন কিনা? না, অ্যাবসলিউটলি নট। আমরা কোনোটাই আমাদের দাবিগুলো নাকচ হয়নি, আমরা দাবি থেকে সরেও আসিনি। আমাদের যে দাবি ছিল এটাই আমাদের রাজনীতি, যে আমরা বলেছি যে নতুন একটি সংবিধান প্রণয়ন করতে হবে। সেই প্রণয়নের প্রক্রিয়াটা হয়তো একটু পিছিয়ে গেল, একটু দেরি হচ্ছে। কারণ এইখানে এখন যারা রাজনৈতিক দলগুলো আছেন তারা কিন্তু সব রাজনৈতিক দলগুলোই এই বিপ্লবের স্টেক হোল্ডার। এটা কিন্তু কোনো একক বিপ্লব ছিল না, যদিও এটা নেতৃত্ব ছিল ছাত্ররা, কিন্তু সেখানে কিন্তু যোগ দিয়েছে সকল মানুষই। অর্থাৎ আমরা কিন্তু বেশি জোর দিচ্ছি একটা ঐক্যমতের উপরে, একটা রাজনৈতিক একটা ঐক্যমতের উপরে, এবং সেই ঐক্যমতের জায়গাটায় হয়তো পৌঁছাতে আমাদের দেরি হচ্ছে। কারণ হচ্ছে আপনি দেখেন যে আমাদের তো যে যে ব্যবস্থাটা, আমাদের আইনি ব্যবস্থাটায় যেভাবে পরিচালিত হচ্ছে, আমাদের সংবিধান কিন্তু সাসপেন্ড করা হয়নি, আমাদের সংবিধান স্থগিত করা হয়নি, সংবিধান অনুযায়ী কিন্তু রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে এখনো পর্যন্ত। তো রাষ্ট্রটা যখন পরিচালিত হচ্ছে, সেখানে এই রাষ্ট্রের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে। অর্থাৎ শুধুমাত্র এই নির্বাচন কমিশনার নিয়োগ না, আপনি যদি বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপনটাও দেখেন, বা অন্যান্য অনেক সাংবিধানিক যে পদগুলো রয়েছে, বা অন্য অনেক প্রক্রিয়ায়, এখানে সর্বোচ্চ সাইনিং অথরিটি কিন্তু রাষ্ট্রপতি আমাদের বিদ্যমান সংবিধান অনুযায়ী। অর্থাৎ তার আদেশেই বা তার নির্দেশেই কিন্তু এগুলো গঠিত হবে আইনগতভাবে। কিন্তু আপনার যে প্রশ্নটা ছিল যে আমাদের দাবিটা নাকচ হয়ে গেল কিনা, আমার এটার জবাব হচ্ছে মোটেই নাকচ হয়ে যায়নি, বরঞ্চ আমরা সেই দাবিটি অটল আছি। এবং এটাই আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছি, সেই বন্দোবস্তেরই একটা অংশ হচ্ছে যে আমাদের দাবি হচ্ছে, আমরা যে নাগরিক কমিটি গঠনের সময় যে 8 দফা দিয়েছিলাম, তার মধ্যে একটি দফা ছিল যে নতুন করে সংবিধান প্রণয়ন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে রাষ্ট্রপতি অপসারণ বিষয়ে আপনারা আলোচনা করলেন, সেটার ফল কি? সেটার ফলাফল তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা বলছি যে মানে কি এই দেখতে ফলাফলটা আপনারা যেটা আশা করেছিলেন, বা জনগণ যেটা আশা করেছিল, যে এটা এখনই হয়ে যাচ্ছে রাষ্ট্রপতি অপসারণটা, বা এই চুপ্পুকে সরিয়ে দেওয়া হচ্ছে, অথবা এই সংবিধান এখনই বাতিল করা হচ্ছে, সেই জায়গাটায় আমাদের একটা ঐক্যমতে আসতে সময় লাগছে। এটার ফলাফল যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমার জবাবটা হবে এটাই, ঐক্যমতে আসতে সময় লাগছে। কারণ এইখানে এই আন্দোলনের স্টেক হোল্ডার, একটা বড় স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো। তাদের সাথে আমাদের প্রক্রিয়াগত কিছু মতপার্থক্য বা কিছু মতানৈক্য এখনও কিছু কিছু জায়গায় রয়ে গেছে। সেই জায়গাগুলো যত আমরা কমিয়ে আনতে পারবো, তত দ্রুতই কিন্তু এই বিদ্যমান সংবিধান অনুযায়ী যেহেতু নির্বাচন কমিশনও নিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে তো অনেক কিছু আসলে একবারে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা যেটি বলছিলেন, সেটির প্রয়োজনীয়তা আছে কিনা আপনার কাছে আসবো। তার আগে এই প্রশ্নই করতে চাই যে বিদ্যমান সংবিধানে অনুযায়ী যেহেতু প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে ইসি গঠিত হলো, একেবারে সংবিধান ফেলে দেওয়ার যে দাবি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে, সেটার প্রয়োজনীয়তা কি আছে কিনা? না, এই ক্ষেত্রে যদি সেরকম প্রশ্ন, সেটা তো একটা দেশের সকল মানুষের মানে মতৈক্যের ভিত্তিতেই হতে হবে। একটা দাবি উঠলে সেই দাবির পিছনে যদি থেকে জোরালোতর হয়, যত দিন যাবে তখনই বুঝতে হবে যে হ্যাঁ, সেইটা কোন প্রক্রিয়ায় হওয়া উচিত। সেটা তখন ওই দাবির পক্ষে যে যেই সাপোর্টটা থাকবে, সেটা থেকে আমরা অনুমান করতে পারবো। এখন প্রশ্নটা হচ্ছে গিয়ে যে এই সংবিধান পরবর্তীতে যদি সংস্কার করাও হয়, তখন তো নিশ্চয়ই এই প্রক্রিয়াটার মধ্যে এরকম নিশ্চয়ই কোনো একটা বিধান রাখা হবে যে এই যে বর্তমানে যে এই কাজগুলা করা হচ্ছে, এই বর্তমান সংবিধানের অধীনে যে কাজগুলা করা হচ্ছে, সেগুলোর একটা বৈধতার ব্যাপারে যেই সংবিধানের সংস্কারটা আনা হবে, সেখানে ওইরকম প্রভিশন রেখেই কাজটা করা হবে। তাই এখানে জটিলতা তৈরির কোনো সুযোগ আমি দেখছি না। আর আমি আপনার ওই প্রশ্নে একটু ফেরত যেতে চাই, যে নির্বাচন কমিশনের ব্যাপারে যে একটা কথা বলছিলেন, যে এখানে ফরমেটিভ হয়ে যাচ্ছে কিনা, যে এই ব্যক্তিগুলাকেই কেন এখন সার্চ কমিটিতে আপনি রাখতে গেলে, আপনি তাহলে এরকম পদের লোক ছাড়া আর কোন পদ থেকে আপনি লোক এনে একটা সার্চ কমিটি বানাতে পারবেন? আপনি তো দেশের এই সাংবিধানিক বিভিন্ন পদাধিকার বলে যারা আছেন, তাদেরকে তো নিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন তাহলে 17 বছর ধরে যে হয়েছিল তারা কেন পারেনি? কারণ তারা যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, তারা তো এই দেশে দলীয়করণের ভিত্তিতেই নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, যার কারণে তাদের উদ্দেশ্যটাতেই গলদ ছিল, তাদের প্রক্রিয়াটাতেই গলদ ছিল। কিন্তু এখন তো আমরা চাচ্ছি এমন একটি ব্যবস্থা যেখানে সিস্টেমটাই এরকম হবে যে একজন ব্যক্তি এসে ওখানে কোনো ওই আজ্ঞাবহ হয়ে কাজ করবেন না, তিনি তার নীতিতে চলবেন, তার আইনে যেভাবে বলা আছে সেই গতিতে কাজ করবেন। তাকে একটা নির্দেশনা আসলো, সেই নির্দেশনার ভিত্তিতে তিনি কাজ করবেন না। আমি যেটা বলছিলাম যে ধরেন হোয়াইট হাউসে একটা সরকার পরিবর্তন বা প্রেসিডেন্ট পরিবর্তন হওয়ার পর 4000 মানুষের শাফলিং হয়, অর্থাৎ মানে দলীয়করণের ভিত্তিতে বা কাছাকাছি যাদের প্রক্সিমিটি আছে চিন্তা ভাবনা, তাদেরকে নিয়োগ দেওয়া হয়। সেই ক্ষেত্রে কি আসলে যৌক্তিক কিনা, এই প্রশ্ন আপনার কাছে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যেটি প্রশ্নটা আমি করলাম সংবিধান, এটার জবাব যদি আমাকে দিতে বলেন, আমি বলবো যে
আমাদের ৩৬শে জুলাই যে গণ অভ্যুত্থান বা বিপ্লবটি সংগঠিত হলো, আমাদের যে বিদ্যমান সংবিধান, আপনি নিশ্চয়ই জানেন যে এই সংবিধানের ৭-এর ক যে অনুচ্ছেদটি আছে, সেই অনুচ্ছেদ অনুযায়ী এই বিদ্যমান সংবিধানের বিরুদ্ধে কেউ যদি অসাংবিধানিক, এই বিদ্যমান সংবিধানের পদ্ধতির বাইরে গিয়ে অন্য কোনো পন্থায় ক্ষমতা দখল করতে চান বা ক্ষমতা দখল করার ষড়যন্ত্র করেন অথবা অন্য কোনো কিছু করেন, তাহলে তিনি দেশে প্রচলিত সর্বোচ্চ সাজা অর্থাৎ তারা ফাঁসির দণ্ডে দণ্ডিত হবেন। এটা কিন্তু আমাদের সংবিধানে, কিন্তু সংবিধান কোনো পেনাল ল না, আপনি জানেন সংবিধানে এইসব কথা থাকার কথা না, কিন্তু এই সংবিধানেও এই সমস্ত কথা অন্তর্ভুক্ত করা হয়েছিল। এখন যে বিদ্যমান সংবিধান অনুযায়ী এই জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই কিন্তু ফাঁসির আসামি, এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ এই ফাঁসির ঝুঁকি নিয়েই প্রতিটি মানুষ ছাত্রদের নেতৃত্বে কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং এই বিদ্যমানতাকে তারা কিন্তু একটা গণ রায় দিয়ে, আপনি যদি গণ ম্যান্ডেটের কথা বলেন, এই বিপ্লবের গণ ম্যান্ডেট হচ্ছে সেটা যে আমি যে সংবিধান আমাকে আন্দোলন করতে নিষেধ করেছে, যে সংবিধান আমাকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বাধা দিয়েছে এবং ফাঁসির দণ্ড আমাকে ঝুলিয়ে রেখেছে, সেই বিদ্যমান সংবিধান ছাত্রদের নেতৃত্বে জনতা অংশগ্রহণ করে তাদের গণরায় দিয়ে এই সংবিধানের কিন্তু ম্যান্ডেট ইতিমধ্যে চলে গেছে। এটা আমরা বারবার এর আগেও হয়েছে, মানে 90 হয়েছে, তখন তো সংবিধান একেবারে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা না, ছুঁড়ে ফেলে দেওয়া হয় নাই, কারণ 90-তে আপনার 7-এর বি ছিল, 7-এর এ ছিল না, অনুচ্ছেদ 7-এর এ ছিল না। 90-তে আপনার সংবিধানের মধ্যেই বলা ছিল না যে এই সংবিধানের বাইরে থেকে কেউ আসলে এই সংবিধানের অনুযায়ী তাকে ফাঁসি দিতে হবে, এটা কিন্তু ছিল না। এটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে আওয়ামী আমলে, ফ্যাসিস্ট আমলে। তো এই সব মিলিয়ে আপনারা সংবিধানের কতগুলো অনুচ্ছেদ মনে করেন যেগুলো পরিবর্তনযোগ্য? এইটা ঠিক এই মুহূর্তে আপনাকে আমি তো হিসাব করে বলে দিতে পারবো না, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এই সংবিধান আওয়ামী পদ্ধতিতে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে আপনি আসলে ঘষা মাজা করে অথবা কোনো সংশোধনীর মাধ্যমে এইটাকে আর ঠিক করার মতো অবস্থানে নাই। এটা একেবারে পচে গেছে, গলে গেছে, এটা এবড়োথেবড়ো হয়ে পচে গেছে কি একেবারে যখন রচনা হয়েছিল তখন থেকেই, নাকি পরবর্তীতে যে অ্যামেন্ডমেন্ট গুলো আসে তার মধ্য দিয়ে হয়েছে? এখন এটা যে অবস্থায় আছে, আমাদের বক্তব্য স্পষ্ট, এখন এটা যে অবস্থাতে আছে এইটা থেকে আপনি নতুন সংবিধান প্রণয়ন ছাড়া অন্য কোনোভাবে বের হতে পারবেন না। তাহলে এই যে যত মানুষ এই গণরায় দিয়েছে, আপনি আমি সহ যারা এই বিপ্লবের স্টেক হোল্ডার, যারা এখানে অংশগ্রহণ করেছে, সবাই ফাঁসির দণ্ডে দণ্ডিত হবে। ধন্যবাদ। না, সংবিধান পচে গেছে, গলে গেছে, না, সংবিধান পচে গেছে, গলে গেছে, আর একটা কথা হলো যে ফাঁসির দণ্ডে দণ্ডিত হবে। এই প্রশ্নগুলো যাতে না আসে যে ফাঁসির দণ্ডে, এই জন্যই কিন্তু 106 আমাদের সংবিধানের 106-এর আর্টিকেল 106-এর অধীনে আমাদের সুপ্রিম কোর্ট রেফারেন্স নেওয়া হয়েছে যে এই সরকারের বৈধতাটা কি, এই সরকারকে আসলে পরিচালনা করতে পারবেন কিনা। আপনি দেখবেন ওই যে 90-এর গণ অভ্যুত্থানের কথা আপনি আনলেন, তখনও কিন্তু সংবিধানের বিধানটা ছিল না। আমাদের তখনকার মাননীয় প্রধান বিচারপতি যে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বটা গ্রহণ করলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজটা করলেন, ওই প্রভিশনটা তো সংবিধানে ছিল না, এবং সেটি পরবর্তীতে নির্বাচিত সরকার এসেই কিন্তু সেই প্রভিশনটি অ্যামেন্ডমেন্ট আনলেন এবং তার মাধ্যমেই সেটি বৈধ হয়ে গেল। অতএব সেভাবেও রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়েও কাজ করা সম্ভব। আর সংবিধানের আলোকে যদি এখানে প্রশ্নটা কি, যে আসলে এই জন্যই দরকার অতি দ্রুত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, এবং এই নির্বাচনটার মাধ্যমেই হতে পারে এই সকল সমস্যার সমাধান। যে তখন হয়তো একটা গণরায় নিয়ে যারা আসবেন তারাই হয়তো বলে দিতে পারবেন যে এই যে এখনকার সংস্কার কমিশনগুলো যেভাবে কাজ করছেন, তাদের ওই যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের সাথে যখন একটা যোগাযোগ তৈরি হবে, যখন এই সংস্কারের প্রস্তাবগুলো তাদের সাথে মানে নির্বাচনের আগেই আলোচনাগুলো হতে পারে, এবং যারা নির্বাচিত হয়ে আসবেন তারা তখন তাদের গণরায়ের ভিত্তিতেই কিন্তু কাজগুলো করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, আপনি সংবিধানের প্রশ্নটা তুললেন যে এখন কিন্তু আদালতে আমাদের মাননীয় হাইকোর্ট বিভাগে, আমি একটা মাঝখানে একটা প্রশ্ন করতে চাই যে আপনি বলছেন নির্বাচিত সরকারই আসলে ইয়ে করবে, না নির্বাচিত সরকারই ইয়ে করবে, আমি সংবিধানের প্রশ্নে আমি বলতে চেয়েছি যে একটি দ্রুত নির্বাচন, একটি ভালো নির্বাচন হলেই এই সমস্যাগুলোর সমাধান। সংস্কারের আগে নির্বাচন যদি হয় তাহলে যে সংস্কারের প্রত্যাশা আসলে ছাত্ররা করেছে, অনেকে গণঅভ্যুত্থানে শরীকরা করেছে, তারা সেটা কি আসলে ফুলফিল হবে কিনা? আপনি দেখবেন মাননীয় প্রধান উপদেষ্টাও কিন্তু তার ভাষণে বলেছেন সংস্কারও চলতে থাকবে, নির্বাচনের প্রক্রিয়াও চলতে থাকবে। এখন কি দুটো একসাথে চলছে? অফকোর্স চলছে, কারণ সংস্কার কমিশনগুলো তো প্রত্যেকটি কাজ করছে। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে নির্বাচন সংস্কার কমিশন আর নির্বাচন কমিশন এই দুটি কাজ কি ওভারল্যাপ করবে কিনা? না, অবশ্যই ওভারল্যাপ করলো না। না, আপনার কি মনে হয় কি কাজ করবে? নির্বাচন কমিশন তো জাস্ট গঠিত হলো 5 জন ব্যক্তি দ্বারা, 5 জন মাননীয় কমিশন এসে বসলেন এবং এখন সংস্কার কমিশনের সাথে আলোচনা করে এটা আরো ফ্রুটফুল হবে বলেই আমি আশাবাদ ব্যক্ত করতে চাই এই মুহূর্তে।
যাতে সংস্কার কমিশন এখানে আরো ভালো করে কাজটা করতে এবং তাদের প্রস্তাবগুলাও ওনাদের সাথে আলাপ করে ডিসকাশনের মাধ্যমে আরো সুন্দরভাবে তৈরি করতে পারেন, আমি সেটাই আশাবাদ ব্যক্ত করতে চাই। এখানে আরেকটা কথা আপনাকে একটু বলতে চাচ্ছিলাম যে সংবিধানের বিষয়টি এখন কিন্তু আমাদের মাননীয় অ্যাপিলেট ডিভিশন, আপিল বিভাগ এবং মাননীয় হাইকোর্ট বিভাগে আমাদের সংবিধানের বেশ কিছু সংশোধনী নিয়ে মামলাগুলো বিচারাধীন আছে। তাই ওই রায়গুলার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত হবে বা অপেক্ষা করা যেতে পারে যে ওই রায়গুলাতেও কিন্তু একটা আলোচনা নিশ্চয়ই থাকবে যে এই সংবিধানের এই প্রভিশনগুলা যদি তারা মনে করেন যে অবৈধ হবেন কিনা বা বৈধ থাকবেই কিনা, সেটা তো এই মুহূর্তে এটা বিচার্য বিষয়। তো এই মুহূর্তে আমি সেটা বলতে পারছি না, কিন্তু সেই রায়গুলা আসলেও আমরা একটা দিক নির্দেশনা কিন্তু সেখান থেকেও পাবো। আর বাংলাদেশের ইতিহাসে মূলত এই সমস্যাটা শুরু হয়েছে কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলো এবং যখন নতুন আরেকটি অ্যামেন্ডমেন্ট আনার মাধ্যমে সেখানে বিভিন্ন, যেমন আমাদের দেশে রেফারেন্ডামের সুযোগ ছিল সংবিধানে, তো সেটা তো রাখা হয়নি। 7 অনুচ্ছেদ বাদ দিলেও তো আপনার অন্যান্য যে অনুচ্ছেদগুলো আছে সেখানেও কি একটি ফ্যাসিস্ট কাঠামো নির্মাণ করার জন্য যথেষ্ট নয় সংবিধান? এটা 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 তো এখন যেহেতু সংস্কার কমিশনরা কাজ করছেন এবং সেখানেও বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা মতামত দিচ্ছেন, তাদের 70 অনুচ্ছেদ আছে যে কোনো ব্যক্তি কোনো সংসদ সদস্য তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না। ব্যাপারে কি এটা যে পুরোপুরি তুলে দেওয়া যেতে পারে তা না, এটার মধ্যে একটা সংস্কার আনা যেতে পারে যে একজন তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না কোন কোন ক্ষেত্রে, সেটার একটা গাইডলাইন আমরা দিতে পারি। যেমন দল যদি এখন ওরকম মানুষকে গুলি করার নির্দেশ দেয়, সেটা কি সংসদে সে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবে না? দল যদি এখন সংবিধান তো সেটা সমর্থন করে না। না, এই জন্যই তো বলছি যে এই ধারাটি, এই অনুচ্ছেদটির সংশোধনী করা যেতে পারে, কিন্তু এই অনুচ্ছেদটি রাখারও প্রয়োজনীয়তা কিছুটা আছে। কেমন? যেমন না হলে একটি সংসদে দেখা যাবে যে এখানে এমনও হতে পারে যে আমরা বিভিন্ন সময় দেখেছি বা আমাদের পার্শ্ববর্তী দেশেও দেখা যায় যে এখানে একটা এমনভাবে একটা আইনি চক্রের মাধ্যমে কিছু এমপিকে দেখা গেল জোর করে বাধ্য করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যে তারা সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে একটি জনপ্রিয় সরকারকেও ফেলে দিতে সাহায্য করতে পারে। সেই জন্য আমাদের এখানে একটা গাইডলাইন রাখা যেতে পারে যে কোন কোন ক্ষেত্রে সংবিধানের এই 70 অনুচ্ছেদে একজন সংসদ প্রতিনিধি দলের বিরুদ্ধে গিয়ে ভোট দিতে পারবে। কোনো উন্নত গণতন্ত্রে আমি একটু ঘাটাঘাটি করেছি, যেহেতু কোনো উন্নত দেশে গণতন্ত্রে এরকম বিধান নেই যে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না। যেমন আমি আপনাকে বলি, যদি ওই যে এখানে যেমন দেখবেন আপনি 70 অনুচ্ছেদের এই ফলাফল, যেমন বাকশাল যখন করা হয়েছিল, তো সেদিন এই 70 অনুচ্ছেদের কারণেই তারা কোনো আওয়াজ তুলতে পারেননি। কিন্তু আমরা যদি এই সংবিধানে যদি এরকম কোনো বিধান রাখা যেত যে 70 অনুচ্ছেদে দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, ধরেন এই বাজেট পাশের ক্ষেত্রে বা ধরেন কোনো একটা এরকম আরো কিছু সংস্কার প্রস্তাবনা, কিন্তু মানে যেটা দেখা যাচ্ছে সম্পূর্ণ বেআইনি একটা কাজ শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে আপনি করতে চাচ্ছেন, তখন আমি দলের পক্ষে সাফাই গিয়ে যাব, সেটাও মানা 70 অনুচ্ছেদ কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন। জি জি, আমি 70 যাওয়ার আগে আরেকটু জিনিস আমি একটু স্পষ্ট করতে চাই। এই গণবিপ্লবটা যখন হলো তখন আমি একটু আগে বলেছি যে এটা বিদ্যমান সংবিধানের প্রতি একটা অনাস্থা জনগণ দেখিয়েছে। আমাদের একই সাথে মনে রাখা উচিত এটা কিন্তু শুধুমাত্র সংবিধানের প্রতি অনাস্থা না, অর্থাৎ আমাদের যে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থাটি রয়েছে এবং রাজনৈতিক দলগুলোর যে ভুল ত্রুটিগুলো রয়েছে, তাদের যে অকার্যকারিতাগুলো রয়েছে, সেই ব্যবস্থার বিরুদ্ধেও কিন্তু একটা গণরায় হিসেবে আপনাকে বিবেচনা করতে হবে। এবং তারা কিন্তু মানুষের যে রাজনৈতিক ব্যবস্থা আমাদেরকে মানবিক মর্যাদাটা দিতে পারেনি, আমাদের অধিকারগুলো দিতে পারেনি, সেই ব্যবস্থার প্রতিও কিন্তু মানুষের একটা গণরায় এই 36শে জুলাই প্রতিফলিত হয়েছে। একটা প্রশ্ন আমার এখানে আসে যে ধরেন সংবিধান যে বিষয়টি সেটা খুবই স্পেশালিস্ট বিষয়, এটা কিন্তু একদম তৃণমূলের যে জনগণ তার পর্যন্ত পৌঁছানোর মতো বিষয় না। আপনি এটা কিভাবে ধরে নিচ্ছেন যে সংবিধান ফেলার বিষয়ে একটা গণরায় আছে? সংবিধান ফেলার বিষয়ে গণরায় হচ্ছে যে এই সংবিধানের কাঠামো যেটা, সেই কাঠামোর মাধ্যমেই কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা চালু হয়েছে। অর্থাৎ আপনি সংবিধানকে ওই যে একটা তৃণমূল মানুষের থেকে খুব দূরে সরিয়ে রাখার যে বিষয়টা বললেন না, যে এইটা একটা খুব স্পেশালিস্ট বিষয়, এইটা তো সবার বোঝার কথা না, ঠিক এই জায়গাটাতেই আমাদের রাজনৈতিক আপত্তি যে আপনি একটা জনগণের যেটার মাধ্যমে সে রাষ্ট্রটাকে গঠন করলো সেই ইনস্ট্রুমেন্টটাকে আপনি তার থেকে দূরে সরিয়ে নিচ্ছেন। এইটাকে দূরে সরিয়ে নেওয়ার কোনো উপায় নাই। অর্থাৎ সংবিধানটা এমন একটা সংবিধান হবে, এমন একটা গঠনতন্ত্র হবে যেটার মাধ্যমে সে নিজের সাথে রাষ্ট্রের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা সে নিজে স্পষ্ট করবে। এইখানে তাকে একটা উকিলি তর্ক বা আইনি বিষয় বলে বা স্পেশালিস্ট বিষয় বলে জনগণের কাছ থেকে দূরে সরিয়ে রাখার কোনো উপায় নাই, প্রথম কথা।
দ্বিতীয় কথা হচ্ছে যে বিদ্যমান সংবিধানে গণ আকাঙ্ক্ষা আপনারা কিভাবে প্রমাণ করবেন? আপনি গণভোট করবেন প্রত্যেকটা অনুচ্ছেদ অনুযায়ী? না, অনুচ্ছেদ অনুযায়ী তো আমরা বলছি না। আমরা বলছি যে নতুন যে সংবিধান প্রণয়ন হবে, আপনি সেই প্রণয়নের প্রক্রিয়া নিয়ে বিতর্ক করতে পারেন। গণপরিষদ কিভাবে গঠিত হবে, তারা কিভাবে নির্বাচিত হবে, তাদের কি ম্যান্ডেট থাকবে, সেগুলো নিয়ে আপনি আলোচনা করেন। আপনার নতুন সংবিধানে কি কি থাকবে, এই যে 70 অনুচ্ছেদ নিয়ে তিনি বলছেন এটা থাকতে পারে, আপনি এই আলোচনাগুলোই করবেন, কিন্তু নতুন সংবিধানে, যে নতুন সংবিধান প্রণীত হবে সেখানে। অর্থাৎ এই সংবিধান, আমি আবারও জোর দিয়ে বলছি যে এই সংবিধান এমন একটা নিকৃষ্ট অবস্থায় চলে গেছে, এইটাকে আপনি আদালতের মাধ্যমে কোনো একটা সংশোধনী বাতিল করে, যেভাবে এখন পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্ট বিভাগে একটা মামলা চলমান আছে, এই মামলায় হয়তো দেখা যাবে যে পঞ্চদশ সংশোধনী আদালত অবৈধ ঘোষণা করলো। অর্থাৎ আদালতের উপরে ভরসা করে কিছু জিনিস আমি শুদ্ধ করতে চাই। আবার মহামান্য আপিল বিভাগেও হচ্ছে রিভিউ পিটিশন পেন্ডিং আছে, সেখানেও আদালতের উপর ভর করে আমি কিছু জিনিস সংশোধন করতে চাই। অর্থাৎ এইভাবে জোড়াতালি দিয়ে আমরা আর এগোতে পারবো না। এটা তো আমরা দেখেছি, এটার যে ব্যবস্থা আমাদেরকে চূড়ান্তভাবে উৎপাদন করলো, সেটার তো ভিকটিম আমরা সবাই। সেজন্য আমাদের কথা হচ্ছে আমাদের নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, সেই প্রণয়নের প্রক্রিয়া নিয়ে আমরা বিতর্ক করব। আচ্ছা, নতুন সংবিধান প্রণয়ন করলেন, নতুন সংবিধান প্রণয়ন করার পরে সেটি আসলে গণপরিষদ এটা লাগবে, অবশ্যই লাগবে। গণপরিষদের জন্য আগে নির্বাচন হবে, তারপরে জাতীয় নির্বাচন হবে, এমন কি পরিকল্পনা আপনাদের? আমাদের পরিকল্পনা, আমি গণপরিষদটা আসলে কিভাবে গঠিত হবে সংবিধান পাস করানোর জন্য? এই দেখেন, এখানে একটি বিষয় হচ্ছে যে আপনি যদি নতুন সংবিধান প্রণয়ন করতে চান, আপনাকে কিন্তু অবশ্যই গণপরিষদ লাগবে। আপনি কিন্তু শুধুমাত্র নির্বাচন দিয়ে নতুন নির্বাচিত সংসদ কিন্তু সংবিধান প্রণয়ন করতে পারবে না। নতুন সংসদ হচ্ছে সংবিধান সংশোধন করতে পারে। তো আমাদের যদি নতুন সংবিধান প্রণয়ন করতে চাই, যেটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার, আমরা বলছি যে নতুন সংবিধান, এই গণ আকাঙ্ক্ষার মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। সেই প্রণয়নের প্রক্রিয়া হচ্ছে গণপরিষদ গঠন। এখন আপনি এই আলোচনায় আসতে পারেন, আমরা এটাই চাই যে এটা নিয়ে তর্ক হোক, যে গণপরিষদ কিভাবে গঠিত হবে, সেখানে সকল মানুষের প্রতিনিধিত্ব কিভাবে প্রতিফলিত হবে, সেখানে কত সদস্য থাকবে, তারা ঠিক কোন ম্যান্ডেট নিয়ে আলোচনা করবে, এই যে সংস্কার একটা কমিশন হলো সংবিধান নিয়ে, তারা যে সুপারিশগুলো তাদেরকে দিবে, সেটাকে মাথায় রেখে তারা কিভাবে আলোচনা করবে, এসব নিয়ে আপনি যত বেশি বিতর্ক আলোচনা করবেন। বিতর্ক করলাম, কিন্তু আসলে ওয়ে আউটটা কি? ধরেন এখন তো নির্বাচনের জন্য অনেক রাজনৈতিক দল চাপ দিচ্ছে, এমন অবস্থায় আবার গণপরিষদের জন্য আপনি আগে নির্বাচন করবেন, তারপরে জাতীয় নির্বাচন করবেন, এই জটিল প্রক্রিয়ায় কি যাওয়া সম্ভব? এটাই আপনার প্রক্রিয়া। প্রক্রিয়াটা মোটেই জটিল না। আমরা এর চেয়ে বড় অনেক জটিল প্রক্রিয়া হচ্ছে পার হয়ে এসেছি। আমাদের মাথায় এমন একটা পাথর ছিল যেটা আমরা ধরেই নিয়েছিলাম, আমাদের অনেকেই ধরে নিয়েছিল যে এটা থেকে আমাদের আর মুক্তি নাই, এমন একটা ফ্যাসিজম চেপেছিল, সেটাকে আমরা সরিয়ে ফেলতে পেরেছি। গণপরিষদ নির্বাচন, তারপর জাতীয় নির্বাচন। প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমরা অধৈর্য হয়ে যাচ্ছি কিনা, আমরা কি ধৈর্য হারা হচ্ছে কিনা। এই সরকারের মেয়াদ গেল মাত্র 100 দিন। তা আমরা এর মধ্যে কিন্তু আমরা দেখতে পেরেছি যে 6টি সংস্কার কমিশন শুরু করেছে কাজ। এটা নিয়োগটাও হতে কিন্তু সময় লেগেছে প্রায় 1-1.5 মাস। তার মানে প্রায় 30 থেকে 60 দিন যাওয়ার পরে এই নিয়োগটা হয়েছে এবং তারপর তারা কাজ শুরু করেছেন এবং আশা করা হচ্ছে ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই তারা প্রস্তাবগুলো পেশ করবেন। আমাদেরকে তো আগে দেখতে হবে যে তারা কি প্রস্তাব আনছেন এবং যেই দাবিগুলো উঠছে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, সেই দাবিগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটি সংস্কার কমিশন বলছেন যে আসেন, আমাদের কাছে আসেন, আপনারা দাবিগুলো জানান, আপনারা লিখিতভাবে প্রস্তাবগুলো দেন। এবং প্রত্যেকটি সংস্কার কমিশন কিন্তু আপনি যদি খোঁজ নেন দেখবেন যে তাদের ওয়েবসাইট ডেভেলপ করেছে অনেকে, তারা তাদের মতামত সংগ্রহের একটা প্রক্রিয়া চালু করেছে এবং তাদের কাছে মতামত যাতে যেতে পারে সেই প্রক্রিয়াটিও তারা চালু করেছেন। এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে যদি মতামতগুলি আসে এবং তারা যদি সেগুলাকে আপনার পর্যালোচনা করে, এবং পর্যালোচনার জন্যও সেখানে লোক নিয়োগ করা হয়েছে যারা দেখছেন প্রস্তাবগুলো কি কি, সেটা তো আমাদেরকে আগে আনার প্রক্রিয়াটা শেষ করতে দিতে হবে। আমরা যদি এখনই সিদ্ধান্ত নিয়ে নিই যে না এইটাই করতে হবে, ওইটাই, ওনার যেমন একটা মত আছে, আরেকটি গ্রুপের বা আরেকটি জনগোষ্ঠীর আরেকটা মতামত থাকতে পারে, সবগুলি মতামত একত্রে আনার পরেই কিন্তু দেখা যাবে যে আসলে প্রস্তাবটা কি এসেছে। এবং মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু বারবার বলেছেন যে আমরা মতৈক্যের ভিত্তিতেই কাজগুলা করা হবে। যদি এখানে দেখা যায় যে মতৈক্য তৈরি হচ্ছে না, তাহলে দেখা যাবে অনেক কিছুই হবে না। যেখানে সবার ঐক্যমত থাকবে সেটাই তো হবে, সেটাই তো রাষ্ট্রের জন্য একটি মঙ্গলজনক একটি কাঠামো তৈরি করবে। যেই বন্দোবস্তের কথা ওনারা বলছেন সেই বন্দোবস্তটা তৈরি হবে, কিন্তু এই বন্দোবস্ত তৈরির জন্য তো আগে আমাদের ঐক্যমতে আসতে হবে। সবার রাজনৈতিক পরিসরে সবার ঐক্যমত তো আমাদের 1971-এর মুক্তিযুদ্ধের সময় হয়নি, এত বড় একটা গণযুদ্ধের সময় হয়নি, এই গণঅভ্যুত্থানেও তো সবার হবে না, কিন্তু ওইরকম কিছু কমন স্পেস আপনাকে তৈরি করে নিতে হবে, কিছু বেসিক জায়গা,
সেই বেসিক জায়গাগুলোতে মতৈক্য তৈরি হয়েছিল বলেই কিন্তু এই জুলাই আগস্টের বিপ্লবটি সাধিত হয়েছে। যদি ওই ঐক্যমতটা না থাকতো এই জুলাই আগস্ট মাসে, তাহলে ওই যে বিরাট যে পাথরটার কথা বললেন, সেই পাথরটা কিন্তু নামতো না। তার মানে কিছু কমন জায়গায় মানুষ সব অটোমেটিক্যালি একত্রিত হয়ে যায়, ওটা বাধ্য করা লাগে না। যখন একটা দেশে যখন দেখা যাচ্ছে যে জনরোষ এমন পর্যায়ে পৌঁছে গেছিল, তখন মানুষ বাধ্য হয়েছিল। এই দেশে তো অন্যায় তো আর, আপনারা বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার, জাতীয় নাগরিক কমিটি নামে একটি কমিটি গঠন করেছেন, বিভাগে বিভাগে, জেলায় জেলায়, উপজেলা উপজেলা আপনারা কমিটি দিচ্ছেন। এটি আপনাদের আহ্বায়কের যে ফেসবুক পোস্ট বা ঘোষণা, তা থেকে বোঝা যাচ্ছে যে আপনারা একটা রাজনৈতিক দলের দিকেই সামনে এগোচ্ছেন। আপনাদের পরিকল্পনা কি? অন্তর্বর্তী সরকারের এই গত 105 দিনের মতো অতিবাহিত হয়েছে, আপনারা কতটা সন্তুষ্ট এবং সামনের দিকে আপনাদের নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা কি? আচ্ছা, ধন্যবাদ। এখানে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে মনে হচ্ছে। আমরা কিন্তু এই জুলাই বিপ্লব ছিল ছাত্র জনতার নেতৃত্বে সকল আপামর জনসাধারণের অংশগ্রহণে একটি বিপ্লব। এখানে কিন্তু শুধুমাত্র আমরা একাই স্টেক হোল্ডার না। আমরা বলছি যে আমরা এই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে ধারণ করি এবং আমরা চাই যে রাষ্ট্রের সকল সংস্কার প্রক্রিয়ায় এটি প্রতিফলিত হোক। আমাদের এই দলটির রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হওয়ার কোনো ইচ্ছা নাই, কিন্তু আমরা ব্যালটের মাধ্যমে বিপ্লব করার কথা। ব্যালটের মাধ্যমে তো মানুষ অবশ্যই বিপ্লব করবে। যখন একটা রাজনৈতিক ভোট অনুষ্ঠিত হবে, নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে যদি গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে কোনো রাজনৈতিক দল তৈরি হয় বা ছাত্রদের নেতৃত্বে নতুন কোনো রাজনৈতিক শক্তির আবির্ভাব হয়, তাদেরকে যদি জনগণ বেছে নেয়, সেটাতে অবশ্যই একটি গণবিপ্লব হবে। কিন্তু জাতীয় নাগরিক কমিটি কিন্তু নির্বাচনের রাজনীতিতে যাচ্ছে না। তারা উপজেলা পর্যায়ে আমরা প্রতিনিধি কমিটি দিচ্ছি, যাদের কাজ হবে এই বিপ্লবের স্পিরিটটাকে ধরে রাখা। সেটা যেই ক্ষমতায় আসুক বা যেই ক্ষমতা কাঠামোর কাছাকাছি থাকুক, তাকে যেন তারা প্রশ্ন করতে পারে যে তুমি এই বিপ্লবের ম্যান্ডেটের বাইরে গিয়ে কেন এই কাজগুলো করছো। এরকম একটি জায়গা থেকে আমাদের আসলে একটি প্রেশার গ্রুপ হিসেবেই আমরা টিকে থাকি। অন্তর্বর্তী সরকারের 105 দিনের কার্যক্রমে আপনি কতটা খুশি? এটা ঠিক আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে এটা মূল্যায়নের আসলে সময় আসেনি, কিন্তু এটা মিশ্র প্রতিক্রিয়া। কিছু কিছু জায়গায় বেশ তারা সফলতা দেখিয়েছেন, কিন্তু তারা আমাদেরকে বুঝতে হবে যে তারা এমন একটা সময়ে বা এমন একটা পরিস্থিতিতে এই দায়িত্বটা তারা নিয়েছেন, যে সময় সব কিছু একেবারে অগোছালো অবস্থায় ছিল, একেবারেই মানে খুবই বিশ্রী অবস্থায় ছিল। সেই জায়গা থেকে তাদের আন্তরিকতা দেখা যাচ্ছে, তাদের মধ্যে প্রচণ্ড কর্মস্পৃহা দেখা যাচ্ছে। তারা খুব ভালোভাবে আগাচ্ছে বলে আমি বিশ্বাস করি। পরিস্থিতি, দ্রব্যমূল্য, এসব বিষয় নিয়ে তাদের কি ফেইলিওর আছে আপনি মনে করেন? এই শব্দটাকে আমি ঠিক ব্যর্থতা বলবো না, কিন্তু তারা এই বিষয় দুটি এখনো গোছাতে পারেনি। এটা আমরা মেনে নিতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।